হ্যালো স্টুডেন্ট, আই অ্যাম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আমাদের যে ফুড এসআই এর পরীক্ষার জন্য যে ম্যাথের সিরিজটা চলছে, আজকে তার পঞ্চম ক্লাস। আশা করি তোমরা প্রথম 4টে ক্লাসই দেখেছো এবং খুব ভালো করে প্রস্তুতি নিয়ে এই বছর কিন্তু ফুডের পরীক্ষাটা তোমরা দিতে যেও। দেখো, 50টা ম্যাথ থাকবে আর 50টা কী থাকবে, জিকে থাকবে। এবং ম্যাথে কোন কোন সেকশানগুলো তোমাকে রেডি করতে হবে, তোমরা আমাদের এই সিরিজটা পরপর দেখতে থাকো। দেখবে আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণ কিন্তু কমন রাখার চেষ্টা করব। আরও কী কী টাইপের কোশ্চেন থাকতে পারে সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো আনবো। হ্যাঁ, সুতরাং একটাও সিরিজ কিন্তু তোমরা মিস দিও না। আশা রাখবো যে তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে। পরীক্ষায় দেখে নিও তোমরা। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করছি। প্রথম কোশ্চেন, একজন ব্যবসায়ী 24 টাকায় একটি কলম বিক্রি করেন এবং কলমের ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ করেন। তাহলে এখানে কলমের ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে যে কথাটা বলতে চেয়েছে বিক্রি কততে করেছে সেইগুলো ঝমাঝম করে একটুখানি মানে যখনই কোনো একটা অঙ্ক পড়বে না, সাথে সাথে মানে বুঝে নেবে কী কী কোন ডাটাগুলো দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানে এসপি বলে দিয়েছে 24, আর বলছে যদি কস্ট প্রাইসটা তুমি যদি মনে করো এক্স ধরো, তাহলে প্রফিট পার্সেন্ট যেটা লাভের হার সেটাও নাকি বলছে যে X% হবে। তাহলে তোমরা জানো এক্স টাকায় কিনেছে আর X% লাভ, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই এক্স ইন্টু 100 প্লাস এক্স বাই 100 হবে। 100 প্লাস এক্স বাই 100 হবে ইজ ইকুয়াল টু কত, 24। তাহলে এইটা যেই সমাধান করতে যাবে তুমি দেখছো যে দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমার চলে আসবে। এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তাহলে এই দ্বিঘাত সমীকরণ থেকে বাঁচার জন্য তুমি কি করবে শোনো আমার একটা কথা। বলছে যে এই যে 24-এর লাস্ট ডিজিটটা কত, 4 তো। তাহলে 4 কার কার স্কোয়ারের শেষে আসে বলো তো, কার কার স্কোয়ারের শেষে আসে? 2 দুগুণী 4 হয় আর 8 আটা 64 হয়। 2 দুগুণী 4 হয়, 8 আটা 64 হয়। তাহলে হয় তোমার মানে এই দুটোর শেষেই তো মানে এই দুটোকেই তো মানে স্কোয়ার করলেই তো 4 আসে না। তাহলে হয় তোমার 20 উত্তর হবে, না হয় তোমার 80 উত্তর হবে। তাহলে এখানে যেহেতু 20 আমার অপশান রয়েছে, আমি 20-তে টিক মেরে বেরিয়ে যাব। তাহলে সাপোজ তুমি তোমার মনে হতে পারে এরকম আরও 2-একটা অঙ্ক আমাকে বলো তো। তাহলে আমি যদি তোমাকে বলি যে মনে করো যে যে বিক্রয় মূল্যটা এখানে তো 24 দিয়ে দিয়েছে, আমি যদি সাপোজ ধরে নিই বিক্রয় মূল্যটা 96 টাকা। কত টাকা? 96 টাকা। তখন তুমি বলবে তাহলে 96 টাকা মানে হলো তোমার ওই লাস্টে কী আছে, 6 আছে। 6কে দুভাবে লেখা যায়, মানে দুটো জিনিসের স্কোয়ারের আকারে লেখা যায়। তাহলে হলো ইউনিট ডিজিট 6 আসে। একটা হলো 4 4 16 6, আর একটা কত 6 6 36 6, তাই তো। তাহলে হয় আমার উত্তর 40 হবে, নয় উত্তর কত 60 হবে। এবার যদি বলো যে দাদা যদি দুটোই আমার অপশানে থাকে, তাহলে তুমি একটু জাস্ট চেক করে নেবে। মনে করো যদি 60 হয় তাহলে কি লিখবে, 60 ইন্টু, তাহলে তুমি লিখবে 60 ইন্টু 100 যোগ 60 হয়ে যাবে। তাহলে এক্সের মানই তো এইটা 60। তাহলে 60 ইন্টু 160 বাই কত, 100 হয়ে যাবে। আচ্ছা, দুটো শূন্য যেই কাটবে তুমি, তাহলে 6 16 কত, 96 টাকা চলে আসবে। এই যে মিলে গেল বিষয়টা, তাই তো। আর যদি মনে করো 40 হতো, তাহলে কি হতো, 40 গুণ 140 বাই 100 করলে 4 14 56, মানে 96-এর জায়গায় যদি 56 হতো, তখন আমি তোমার উত্তর কত লিখতাম, 40 লিখে দিতাম। এই বিষয়টা ট্রিক্সটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে তোমাদের এই সমস্ত লেভেলের যে কোনো অঙ্ক এই ট্রিক্সে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো পরবর্তী অঙ্কে। 2 দাগের অঙ্কটা কি বলছে, যদি 8 বছরের সরল সুদ মূলধনের 40% সমান হয়, তাহলে কত বছর পর মূলধন সুদের সমান হবে? মূলধন সুদের সমান হবে। আচ্ছা, 8 বছরের বলছে সরল সুদ মূলধনের কত পার্সেন্ট হয়, 40%। তাহলে 40% মানে 100 টাকা রেখেছো,
8 বছরে কত হয়েছে? 8 বছরে বছরের সরল সুদ মূলধনের 40%, তার মানে 40 টাকা হয়েছে। 8 বছরে 40 টাকা হয়েছে। তাহলে তুমি বলবে যে যদি এটাকে কাটি 1 বছরে, 1 বছরে বলবে কত টাকা হবে? 5 8 40, 5 8 40। আচ্ছা, বলছে যে মূলধনের সমান সুদ হবে, এরকম করতে হতো হয়তো। এটা হবে কত বছর পর মূলধন সুদের সমান হবে, সুদ মূলধনের সমান হবে এরকম, বা মূলধনের সমান সুদ হবে। হ্যাঁ, মূলধনের সমান সুদ হবে, এইরকম হতো উত্তর, মানে কোশ্চেনটা। হ্যাঁ, একটুখানি টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে মূলধনের সমান সুদ হবে মানে মূলধন তুমি কত রেখেছিলে? 100, এটা 1 বছরে দেখতে পাচ্ছি আমি 5 হয়েছে। তাহলে এটাকে মূলধনের সমান মানে 100 সমান করতে গেলে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 20 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 20 বছরে বলবো, 20 বছরে আমার 5 কুড়ি 100 হয়ে যাবে সুদ। তাহলে আমি বলবো যে 20 বছরে কিন্তু মূলধনের সমান সুদ হবে, অর্থাৎ অপশান 1 হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলে আসবো 3 দাগের অঙ্কে। তানিয়া এবং তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 2:9। তাহলে একটা হলো তানিয়া, আর একটা কি, ওর মা আছে, ঠিক আছে। তাহলে এদের বয়সের অনুপাত কত আছে? 2:9। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত, তাহলে 4 বছর আগে মানে আগে যেতে হবে। তাহলে 4 বছর আগে ওদের বয়সের অনুপাত কত ছিল? 1:8। তাহলে বলছে যে এখন থেকে 4 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে, তাদের বয়সের সমষ্টিটা কত হবে। আচ্ছা দেখো তো, এখান থেকে কত কমেছে? 1 ইউনিট কমেছে না? এখান থেকেও কত কমেছে? 1 ইউনিট কমেছে। 1 ইউনিট কমেছে মানে মানে আমি বলবো যে 1 ইউনিট কমেছে মানে এই 1 ইউনিটের ভ্যালুই হলো 4 বছর না? কেননা 4 বছর আগেকার কথা বলেছে। তাহলে 1 ইউনিট কমেছে মানে 4 বছর হয়ে গেল, দুই দিকে 1 ইউনিট করে কমেছে। আচ্ছা, তাহলে আমি বলবো যে তাদের বর্তমান বয়স সে যোগফলটা আগে দেখে নিই। তাদের বর্তমান বয়সের যোগফল 9 আর 2 কত হয়? 11 ইউনিট না? 9 আর 2 11 ইউনিট। তাহলে 4 11 কত হবে? 44 বছর। তাদের বর্তমান বয়সের যোগফল কিন্তু 44 বছর বেরিয়েছে। কিন্তু বলেছে 4 বছর পরে তাদের বয়সের যোগফল। তাহলে 4 বছর পরে মানে তানিয়ার বয়সও 4 বছর বাড়বে আর ওর মার বয়সও 4 বছর বাড়বে। তাহলে মোট কত? 8 বছর যোগ হয়ে যাবে না? তাহলে 44 আর 8 কত হয়? 52 বছর। তাহলে কেন বলো তো 8 যোগ হলো? যেহেতু ও মানে তানিয়া আছে আর তানিয়ার মা আছে দুইজন, তার জন্য 8 যোগ হলো। তাহলে 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 4 দাগের অঙ্কটা কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়েছি আমি তোমাদের 4 দাগে। এই অঙ্কগুলো না খুব আসতে পারে কিন্তু তোমাদের পরীক্ষায়। বলছে যে 8 ঘন্টায় 33 কিলোমিটার অনুকূলে আর 35 কিলোমিটার প্রতিকূলে সারি করতে পারে স্বরূপ, ঠিক আছে। মনে করো বোট অ্যান্ড স্টিমের অঙ্ক, তার মানে কি নৌকা নিয়ে যাচ্ছে 8 ঘন্টার মধ্যে 33 কিলোমিটার অনুকূলে আর 35 কিলোমিটার কি প্রতিকূলে যাচ্ছে। আচ্ছা, অনুকূল মানে কি? বোট আর স্রোত যোগ, আর প্রতিকূল মানে কি? বোট আর স্রোত বিয়োগ। তাহলে 33 কিলোমিটার অনুকূলে যাচ্ছে মানে বোট যোগ কিন্তু স্ট্রিম, ঠিক আছে। আর 35 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে, প্রতিকূল মানে বোট মাইনাস স্ট্রিম। তাহলে এতে মোট কত সময় লেগেছে? বলছে স্বরূপের 8 ঘন্টা সময় লেগেছে। একইভাবে তিনি দেখো পরে কি বলছে, একই সময় মানে ওই 8 ঘন্টায় 44 কিলোমিটার দেখো অনুকূলে, 44 কিলোমিটার অনুকূলে, অনুকূল মানে বি প্লাস এস, আর কত কিলোমিটার প্রতিকূলে? 28 কিলোমিটার প্রতিকূলে যাবে। তাহলে বি মাইনাস এস, একই সময় মানে 8 ঘন্টা। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে 55 কিলোমিটার অনুকূলে, অনুকূলে মানে বি প্লাস এস, আর 14 কিলোমিটার প্রতিকূলে, তাহলে 14 কিলোমিটার বি মাইনাস এসে কত সময় লাগবে আমাকে বের করে দাও। আচ্ছা, এই ধরনের অঙ্ক যখনই থাকবে এই বি প্লাস এস যেখানে থাকবে, বি প্লাস এস মানে বড়টা তো, আর বি মাইনাস এস মানে কি ছোটটা। তাহলে এই বি প্লাস এস যে জায়গাটায় থাকবে এর উপরে যে দুটো সংখ্যা লেখা আছে 33 আর 44 না, এর গসাগুটাকে বি প্লাস এস এর মান নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে 11 যদি নিই, দেখো 33 আর 44-এর গসাগু কত? 11। তাহলে তুমি বলে 11 দিয়ে কাটলে এখানে 4 11 44 হয়, মানে 4 ঘন্টা। তাহলে মোট তো 8 ঘন্টা, তাহলে এখানেও 4 ঘন্টা হতে হবে।
তাহলে 4 4 তাহলেই তো 8 হবে। তাহলে 4 ঘন্টা এখানে পেতে গেলে এখানে নিচে কত বসাতে হবে, পুট করতে হবে? আমি বলবো যে 7 পুট করতে হবে, 4 7 28 হবে। তাহলে এই যে জিনিসটা আমি নিলাম, বি প্লাস এস এর মান একটা ধরলাম আর বি মাইনাস এস এর মান অবভিয়াসলি বেরিয়ে গেল। আচ্ছা, বি প্লাস এস এর মানটা কি ধরলাম বলো তো? ওই ওদের উপরে যেগুলো রয়েছে, এই দুটো যে ইকুয়েশান রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা, এই দুটো ইকুয়েশান, এইটা আর এইটাই বি প্লাস এস এর উপরে যেটা রয়েছে 33 আর 44, এদের গসাগুটাকে নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানেও যদি আমি 11 পুট করি, তাহলে তুমি বলবে 3 11 33, সেখানে 3 ঘন্টা, আর এখানে তাহলে পড়ে থাকলো কত, 5 আর 3 তো 8 ঘন্টা। তাহলে দেখো তো এখানে 7 বসালে মিলছে কিনা 5 7টা, একদম দেখো 7 বসালেই দেখো 5 7টা 35 মিলে যাচ্ছে। তাহলে আমার নেওয়া যে জিনিসটা সেটা ঠিক আছে। তার মানে বি প্লাস এস এর মান কত নেবো, 11, আর বি মাইনাস এস এর মান কত নেবো, 7। তাহলে এখানেও আমি বসিয়ে দেবো বি প্লাস এস এর মান 11 আর বি মাইনাস এস এর মান কত বসাবো, 7 বসাবো। তাহলে আমি বলবো 5 11 55, 5 ঘন্টা, আর এখানে 7 দুগুণে 14, তাহলে 5 আর 2 মোট কত, 7 ঘন্টা সময় লাগবে। খুব ইজিতেই তোমাদের হয়ে যাবে। এইভাবে শর্টকাটে যদি তুমি না করতে পারো, তুমি একটা বিষয় বোঝো যে 1.5 ঘন্টার মধ্যে 50টা অঙ্ক করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ গোল করতে হবে, এবং তারপরে আবার 50টা জিকেও করতে হবে। যথেষ্ট কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখানেই কিছু কিছু স্টুডেন্ট তোমাদের থেকে কেউ কেউ এগিয়ে যাবে, যারা তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে, আর কেউ কেউ পিছিয়ে থাকবে। তো এর জন্য সমস্ত প্রকারের অঙ্কের যে শর্টকাট প্রসেসগুলো, সেগুলো তোমাকে কনসেপচুয়ালি জানতে হবে। এরকম না যে তুমি 500টা অঙ্ক করলে 500খানা সূত্র পড়বে, তা নয়। তুমি কনসেপ্ট বিল্ড করো, তাহলে দেখবে তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি মিলে যাবে, ঠিক আছে? নট সূত্রের উপর ডিপেন্ড হয়েও না, আমি বলবো। দেখো এখানে একটা পরিমিতির অঙ্ক দিয়েছে, বলছে একটা রম্বস আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 55 44 বর্গ মিটার, আর এর কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 72 মিটার, একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে এর পরিসীমা কত হবে বের করতে হবে। আচ্ছা, রম্বস কেমন দেখতে, যে বর্গক্ষেত্র আছে না, তাকে জাস্ট হেলিয়ে দিলেই কিন্তু রম্বস হয়ে যাবে। অর্থাৎ রম্বসের সমস্ত বাহুই কিন্তু সমান হয়, শুধু কোণগুলো সমান হয় না, ঠিক আছে? কোণগুলো সমকোণ হয় না, সরি। আর রম্বসের ক্ষেত্রে একটা প্রপার্টি, যারা জানো না তারা লিখে নেবে, রম্বসের ক্ষেত্রে এই কর্ণ দুটো না পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি বললাম, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই রম্বসের কর্ণ দুটো যেখানে ছেদ করলো না, ওখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি, ঠিক আছে? আর প্রতিটা খণ্ডই কী হবে, সমান হবে, মানে এই খণ্ডের সাথে এই খণ্ড সমান হবে, আর এই দিকের খণ্ডের সাথে এই দিকের খণ্ডটা সমান হবে। বুঝতে পেরেছ? তাহলে সেই অনুযায়ী আরও একটা সূত্র লিখে রাখো। রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো, ক্ষেত্রফল এর সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়, মানে একটা মনে করো কর্ণ D1 আর একটা কর্ণ মনে করো D2, তাহলে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে ক্ষেত্রফল কত বলে দিয়েছে, 55 44 বলে দিয়েছে। তাহলে ইজ ইকুয়াল টু আমি লিখবো হাফ ইন্টু একটা কর্ণ 72 বলে দিয়েছে, আর একটা কর্ণ কত, আর একটা কর্ণ D2 ধরে নিলাম। তাহলে 2 দিয়ে কাটলে 36 দুগুণী 72। আচ্ছা, 36 দিয়ে যদি আমি এখানে কাটি, 6 6 36 হবে। এখানে 6 দিয়ে কাটলে 6 নং 54, 6 দুগুণী 12, 4 ছক 24। আবার 6 দিয়ে কাটবো, 6 অক্ষে 6, তাহলে পড়ে থাকবে 3 32, 5 ছক 30, 4 ছক 24। তাহলে পরবর্তী যে আর একখানা আমি কর্ণ পেলাম D2, এটা কত হলো, 154 হলো। এইবার আমি রম্বসটাকে তোমাকে আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে রম্বসটা তার মানে আমি আঁকলাম, এর একটা কর্ণ বলছে 154 হলো, আর একটা কর্ণ তাহলে কত বলেই দিয়েছে 72। তাহলে এটা মানে হাফ হাফে ছেদ করে না, তাহলে একটা কত হবে 36, আর একটা 154 হাফ কত, 154 হাফ হলো 77, তাই তো, 77 হবে। তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে এই জিনিসটা কি হবে, অতিভুজ না, এইটা কি হবে, অতিভুজ কিন্তু। আচ্ছা, অতিভুজটা যদি আমি বের করতে চাই কত হবে, 36 77 আর কে ট্রিপলেটে আসে। যদি না পারো, অতি ইজ ইকুয়াল টু কী বলবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে 36 স্কোয়ার যোগ কত, 77 স্কোয়ার করবে, তাই তো? আবার অনেকে কি ট্রিপলেট মুখস্থ রাখে, কিন্তু এখানে এমন একটা সংখ্যা এসে গেছে যেখানে ট্রিপলেট কিন্তু অনেকের পক্ষেই বার করা টিপিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 36 আর 77 এদের স্কোয়ার করে তার রুট যদি করতে চাও, আমি যদি তোমাকে পুরোপুরি ভেঙে দেখাতে চাই তাহলে একটু সময় লাগবে অবশ্য, কিন্তু
তুমি সহজেও এটা করে ফেলতে পারো। আচ্ছা 36-এর স্কোয়ার করলে কত হয়? 36 মানে হলো 50 থেকে কত কম? 14 কম। তাহলে 14 কম মানে হলো 25 থেকে 14 বাদ দিলে হবে 25 থেকে 14 বাদ দিলে হবে 11, তার মানে ওই 196 মানে 1296। আচ্ছা এটা অনেকের মুখস্থ থাকতে পারে, আমি মুখে মুখেই বের করে নিলাম। আচ্ছা 77 হলো তোমার 100 থেকে কত কম? 77 100 থেকে হলো 23 কম। তাহলে 77 থেকে 23 বাদ দিলে কত হবে? 77 থেকে 23 বাদ দিলে হবে 4 আর 3 7, আর 2 বাদ দিলে হবে 54, তাই তো। আর 23 কত হয়? 529। তাহলে 529 দু ঘর এদিকে লিখতে হবে, তাহলে হবে 5929। ঠিক আছে, এটা করলে কত হবে তোমার? 5929। আচ্ছা এইবার যোগ করবে, যোগ করে যখনই রুট করবে তাহলে দেখবে এখানে মোটামুটি কত আসবে বলো তো? এটা আসবে হলো 9 আর 6 15 5, আর 2 9 10 11, 9 আর 6 15 5, 9 10 11 2, আর ওটা হলো 9 10 11 12 2, 5 আর 1 6 7, 72 25 এরকম সামথিং আসবে। আচ্ছা যা রুট করলে তুমি কত পাবে? 5-এর জন্য 5 পাবে, আর তোমার 72-এর জন্য কত পাবে? আচ্ছা রুট তো তাহলে উঠে যাবে তো, না রুট উঠে যাবে, তাহলে 8 8 64, 9 9 81, তাহলে 8 হবে, এখানে 85 হবে। কেননা 5-এর জন্য কি হবে? ইউনিট ডিজিট 5 হবে, কেননা 5 5 25, আর 8 8 64, কিন্তু 9 9 কী হয়ে যাচ্ছে? 81, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 8 64 লিখে দেবো, তাহলে 85 হয়ে গেল। কিন্তু বাহুর দৈর্ঘ্য বা অতিভুজ মানেই তো এখানে বাহুর দৈর্ঘ্য, তাহলে 85 যদি হয়, চারখানা বাহুযুক্ত রম্বস, তাহলে তার পরিসীমা কত হবে? 4 গুণ বাহু, তাহলে 4 গুণ কত হবে? 85, অর্থাৎ আমার উত্তর কত হবে? 340 হয়ে যাবে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু ক্যালকুলেটিভ অঙ্ক ছিল, তোমাদের হয়তো সহজও আসতে পারে, আবার কঠিনও অঙ্ক আসতে পারে। কেননা এই যে গত কয়েকটা এক্সাম রাজ্য সরকার হয়েছে, যেখানে কিন্তু যথেষ্ট ক্যালকুলেটিভ টাইপের অঙ্ক কিন্তু এসেছে কিন্তু, হ্যাঁ, পরীক্ষায়। সুতরাং তোমাদের একটুখানি ক্যালকুলেশনের উপরে জোর দিতে হবে কিন্তু, ঠিক আছে। আর কেউ যদি আমার এই যে স্কোয়ার বা স্কোয়ার কীভাবে তাড়াতাড়ি করে বা রুট কীভাবে তাড়াতাড়ি করে, এইগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, অবশ্যই আমি শিখিয়ে দেবো তোমাদের সব কিছু। একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে, ক্রয় মূল্যে 320টি কমলালেবু আর বিক্রয়ও করে দিয়েছে। মানে ও কমলালেবু কিনেছে কতগুলো? 400খানা কিনেছে, আর যে টাকায় কিনেছিল সেই টাকায়ও 320খানা কমলালেবু বিক্রি করে ফেলেছে। 320খানা কমলালেবুর বেচা হয়ে গেছে, ও যে টাকা দিয়ে কিনেছিল সেই টাকাও ওর উঠে গেছে। তাহলে বলো তো দেখি, ওর কাছে লাভ হিসাবে এখনো কতগুলো কমলালেবু বাড়ি ওর কাছে থেকে গেল? ওর কাছে থেকে গেল কিন্তু লাভ হিসাবে 80খানা কমলালেবু থেকে গেল, তাই না? তাহলে তুমি বলবি এই 80খানা কমলালেবু থেকে গেল এটাই লাভ? আচ্ছা এই 80খানা কমলালেবু থেকে গেল এটাই তো লাভ। আর লাভ যেটা হয় সেটা তুমি বলবে যে 320টা কমলালেবু বেচে, তাহলে 320টা কমলালেবু বেচে মানে 320 টাকার উপরে কিন্তু 80 টাকা লাভ হয়ে গেছে। হ্যাঁ, 100-এ কত? তাহলে এইটা যদি আমি কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 8 দিয়ে কাটলে 4 8 32, আর 4 দিয়ে কাটলে 4 25 100, তাহলে কত পার্সেন্ট হবে? 25% হবে। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো কি যে 80 টাকাটা যেটা লাভ হয়েছে এটা 320-র উপরে কেন লিখলাম? এই জায়গাগুলো কিন্তু আমার অনেক স্টুডেন্টরা বুঝতে পারে না, ওদের জন্যই শুধুমাত্র আমি একটু ভেঙে বলবো কথাগুলো, ঠিক আছে? তাহলে ভালো করে শোনো। তাহলে 400 টাকায় কমলালেবু কিন্তু কি করেছে? কিনেছে। 400 টাকায় কি করেছে? কমলালেবু কিনেছে। আর 400টি কমলালেবু, 400 টাকায় কিনিনি, 400টি কমলালেবু কিন্তু ক্রয় করেছে। আচ্ছা 400টি কমলালেবু ক্রয় করেছে মানে তুমি বলবে 400টির দামই ধরে নাও, 400টির দামই হলো 400 টাকা। 400 টাকা, তাহলে এক একটার দাম কত? তুমি বলবে এক একটার দাম তো তাহলে 1 টাকা করে হয়ে গেল। আচ্ছা 320টা কিন্তু বেচেছে, ভালো করে বুঝবে, এটা কিন্তু কিনেছিল ধরেছি, হ্যাঁ আমি,
320টা বেচেছে। আচ্ছা 320টা বিক্রি করে ও কিন্তু 400 টাকা তুলে নিয়েছে, ঠিক তো? 400 টাকা তুলে নিয়েছে কিন্তু। আচ্ছা 320টা তার মানে কি করেছে? বিক্রি করেছে, মানে 320 টাকার মালও বেচেছে। তাহলে 320 টাকার মাল বেচে ও কিন্তু 400 টাকা কিন্তু কি তুলে নিয়েছে, মানে কত টাকা লাভ হয়ে গেল? 80 টাকা লাভ হয়ে গেল। তাহলে তুমি ডাইরেক্ট এর জন্যই বলছো 80 টাকাটা লাভ হয়েছে 320 টাকার উপরে 100-এ কত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কথাগুলো আমার। আচ্ছা পরবর্তী অঙ্কে চলে আসবো। আমার একটু কথা বলতে সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একটু খারাপ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তোমাদের জন্য প্রতিদিন ক্লাস আমি নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো পরবর্তী 7 দাগের অঙ্কটা দেখো। বিপ্লব একটি পরীক্ষায় 456 নম্বর পেয়েছে এবং শ্রেয়া একই পরীক্ষায় 54% নম্বর পেয়েছে, যা বিপ্লবের থেকে 24 নম্বর কম। আচ্ছা বেশ, দুজনের কথা বলেছে, একটা হলো বিপ্লব আর একটা হলো শ্রেয়া। আচ্ছা শ্রেয়া যে নাম্বারটা পেয়েছে সেটা হলো 54%, এইটুকু তো তুমি বুঝতে পেরেছো। আচ্ছা এই যে 54%টা যেটা, সেটা নাকি বিপ্লবের থেকে 24 নাম্বার কম। বিপ্লব কত পেয়েছে? তুমি বলে 456 পেয়েছে, তার থেকে 24 নাম্বার কম, মানে 24 তুমি বাদ দিয়ে দাও। তাহলে 24 বাদ দিয়ে দিলে 4, 3, 2 হবে এই 54%-এর ভ্যালু। এই 54%-এর ভ্যালুই হবে 4, 3, 2, মানে 432। এইবার কি বলছে শোনো, বলছে যে পরীক্ষায় ন্যূনতম পাসিং মার্ক নাকি 34%। তাহলে বিপ্লব ন্যূনতম পাসিং মার্কের থেকে কত নাম্বার বেশি পেয়েছে? তাহলে 54% মানে যদি আমার 432 হয়, তাহলে 1% কত? 54 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে কাটাকুটি করি, 9 দিয়ে 6 নং 54, আর 9 দিয়ে কাটলে 4 নং 36, পরে থাকবে হলো 7, 8 নং, হ্যাঁ 8 নং 72। আচ্ছা 6 দিয়ে আবার কাটবে, 6 8 48। তাহলে 1%-এর ভ্যালু কত হলো? 8। আর ন্যূনতম পাসিং মার্ক কত? 34%। তাহলে তুমি বলে 34%-এর ভ্যালু হবে 8 গুণ 34, 4 32, 2 হাতে থাকলো 3, 8 3 24, 25 26 27, তার মানে হলো 272 নাম্বার কিন্তু পাস মার্ক। হ্যাঁ এটাই হলো কি পাস মার্ক। কিন্তু বিপ্লব কত পেয়েছে? বিপ্লব পেয়েছে হলো দেখো 456, তাহলে কত বেশি পেয়েছে? বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে। তুমি পেয়ে যাবে এখানে 4 আর 7 আর কত হলে তোমার 15 হয়, 7 আর 8 15, 2 3 হয়ে যাবে 184। তাহলে 184 মানে অপশান 4 হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার কয়েন আছে। যদি মোট মুদ্রার পরিমাণ 6 টাকা 50 পয়সা হয়, তাহলে 10 পয়সার কয়েনের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে এইখানে যদি তুমি একটু লক্ষ্য করো 1:2:3 অনুপাতে কিন্তু এখানে ওর কাছে পয়সা আছে। আচ্ছা কী কী পয়সা আছে? এখানে আছে 50 পয়সা, এখানে আছে কত? 25 পয়সা, 25 দিয়ে গুণ করব, আর এখানে আছে 10 পয়সা। তাহলে এই যে গুণ করলে সব, তাহলে মোট ওর কাছে কত পয়সা আছে বেরিয়ে যাবে না? তাহলে তুমি বলে এখানে যোগ করলে হবে 50, এখানে যোগ করলে হবে 25 দুগুণে আবার 50, আর এখানে যোগ করলে হবে 3 10 30। আচ্ছা এটা তো অনুপাতে ছিল, তাহলে এটা তো ইউনিটে লিখবো না? তাহলে মোট কত ইউনিট ওর কাছে পয়সা আছে? 50 50 100, 130 ইউনিট পয়সা আছে, 130 ইউনিট। ঠিক আছে, এই 130 ইউনিটের ভ্যালুই হলো ওর কাছে অ্যাকচুয়ালি কত টাকা আছে দেখো তো, 6 টাকা 50 পয়সা। আচ্ছা এটাকেও যদি পয়সায় কনভার্ট করি, তাহলে 6.50 গুণ 100 হবে না? তাহলে এটা গুণ করলে পয়েন্ট 2 ঘর আগে আছে, 2 ঘর উঠে যাবে, আর এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 650 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালটু আমি লিখবো 650। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 0 0 কেটে গেলে 5 13 65। আচ্ছা তাহলে কি বলেছে? 10 টাকা 10 পয়সার যে কয়েন, এই যে 10 পয়সা, তার কয়েনের সংখ্যা কত ইউনিট? 3 ইউনিট না? তাহলে 3 ইউনিটের ভ্যালু আমি কত বলবো? 3 5 15টি, 15টি 10 পয়সা ছিল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, 1 নাম্বার হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর পরের অঙ্কটা দেখো, এই যে সিঁড়ি টাইপের যে অঙ্কগুলো, এইগুলোও কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল। ঠিক আছে, এইগুলো কীভাবে সহজে তোমরা করবে সেইটাই আমি তোমাদের এখনই দেখাবো। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এইগুলো সহজে করতে পারো কিনা সেটাই কিন্তু খুব দেখার বিষয়। এইরকম কিন্তু টিপিক্যাল অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। হ্যাঁ,
তো দেখো এই অঙ্ক যখনই আসবে সিঁড়ির অঙ্ক, তখন কি করবে, লাস্টের যে সংখ্যাটা রয়েছে বা ভগ্নাংশটা রয়েছে ওইটাকে লিখবে। 2 এর 5 আছে না, তাহলে আমি 2 লিখবো আর 5 লিখবো। এইবার একটা করে ধাপ উঠবো উপরে। হ্যাঁ, তাহলে দেখো একটা করে ধাপ উঠলে মানে 5 ছক কত, 30। আর এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 5 ছক 30 আর আগের সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে 30 থেকে আগের সংখ্যা বিয়োগ করলে কত হবে, 28 হবে। তাহলে এইবার আর একবার একটুখানি ফোকাস কর ভালো করে, এই 28 দিয়ে আবার এক ধাপ উঠবো, মানে 28 গুণ 5 করলে হবে 140। আর এখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাহলে আগের সংখ্যা যোগ করব। ঠিক আছে, তাহলে 5 যোগ করলে 140 আর 5 যোগ করলে 145 হয়। আবার দেখো এই 145 গুণ 2 করবে, 145 দুগুণি কত হবে, 45 দুগুণি 90 আর 100 দুগুণি 200, তার মানে 290। আর এখানে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, তাহলে আগের সংখ্যাটা বাদ হয়ে যাবে, মানে 290 মাইনাস কত হবে 28। তাহলে এখানে লাস্টে কত দাঁড়াচ্ছে একটু যদি দেখো, এটা বিয়োগ করলে হবে 262, তাই তো। তাহলে যেহেতু এই সম্পূর্ণ বিষয়টাই একের নিচে আছে, তার জন্য উত্তর হবে 145/262। কিন্তু যদি এখানে একটা না থাকতো, এই একের নিচে যদি না থাকতো, এখান থেকে যদি শুরু হতো, তাহলে এইটুকু পোর্শনের উত্তর আমি কি বলতাম, উল্টো, মানে 262/145। যেহেতু একের নিচে চলে যাচ্ছে, তাহলে আবার উল্টে যাবে, মানে এই 145/262 হয়ে যাবে উত্তর। তাহলে 145/262। ঠিক আছে, এই যে জিনিসগুলো, এইগুলো যদি তোমরা কনসেপচুয়ালি পুরোপুরি জিনিসগুলো, এইগুলো তো অ্যাকচুয়ালি আমি যেটা বললাম খুব শর্টে বলে দিলাম ব্যাপারগুলো, এগুলো এরকমই না সবসময় নিয়মটা। হ্যাঁ, এই উপরে যখন এইগুলো দেখছো 1 রয়েছে না, এর জন্য ডাইরেক্ট প্রথম সংখ্যা তার আগের সংখ্যা যোগ বা বিয়োগ হচ্ছে। কিন্তু যদি ওখানে 1 না থেকে অন্য কোনো সংখ্যা হতো, তাহলে ওই আগের সংখ্যা যেটা আমি যোগ বা বিয়োগ করছি, সেটা ওই এইগুলোর সাথে কি হতো, গুণ হয়ে যোগ বা বিয়োগ হতো। এর জন্য তোমাদের কিন্তু ফুল কনসেপ্টটাকে ফলো রাখতে হবে। হ্যাঁ, এখন যেহেতু আমি তোমাদের রিভিশন করাচ্ছি, এই ক্ষেত্রে আমি পুরো কনসেপ্ট কিন্তু বলছি না। ঠিক আছে, তোমাদের জন্য একটা সুখবর আছে, আমি একটু জাস্ট বলে রাখছি। যারা যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবে, কেননা আমাদের নতুন একটা অফলাইন ব্যাচ শুরু হয়েছে ইদানিং। আর যারা যারা ডাব্লিউবিপি বা কলকাতা পুলিশের আপকামিং এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিতে চাও, ঠিক আছে, তাদের জন্য একটা সুখবর আছে। আমাদের নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে আজকেই, এবং খুব শিগগিরই সেই অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের যে আপকামিং ক্লার্কশিপের যে এক্সামগুলো রয়েছে, এইগুলোর উপর পুরো ফোকাস করে আমরা কিন্তু কোর্স প্রোভাইড করব। তো তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবে, আমি খুব শীঘ্রই তোমাদের কিন্তু জানাবো। ওই অ্যাপে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় তুমি পুরো একদম অফলাইনে যেমন আমি পড়িয়ে থাকি, মানে প্রত্যেকটা বিষয় কনসেপচুয়ালি পুরোপুরি, অঙ্ক থেকে শুরু করে জিকে থেকে শুরু করে জিআই অ্যাজ ওয়েল অ্যাজ কি ইংলিশ, যে 10 নাম্বার বা ক্লার্কশিপে যতটুকু ইংলিশ থাকবে সেইটুকু পুরো সুন্দরভাবে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, এবং মোটামুটি আমি চেষ্টা করব প্রায় দিনই তোমাদের ক্লাস প্রোভাইড করার। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক 10 দাগের অঙ্কটা কি বলছে। বলছে যে একটি বাস 40 কিমি/ঘন্টা বেগে চলছে এবং একটি গাড়ির থেকে এগিয়ে আছে। তার মানে বাস কিন্তু এগিয়ে আছে, কার থেকে এগিয়ে আছে, সাথে সাথে আমি এঁকে নিচ্ছি কারের থেকে এগিয়ে আছে, একটা গাড়ি বা কারের থেকে কিন্তু এগিয়ে আছে। আচ্ছা, বাসের বেগ বলে দিয়েছে, বাসের বেগ কত, 40 কিমি/ঘন্টা। আচ্ছা, বাসের বেগ হলো 40 কিমি/ঘন্টা। আর কারের বেগ কত, জেটি, দেখো এই জেটি 75 কিমি/ঘন্টা বেগে চলছে, মানে হলো কার হলো কত বেগে চলছে, 75 কিমি/ঘন্টা। দেখে তুমি বুঝতেই পারছো বাসকে তো খুব তাড়াতাড়ি ধরলো বলে না। এবং দেখো কি বলছে, বাস এবং গাড়ির মধ্যে দূরত্ব কত, যদি গাড়িটি বাসটিকে ধরতে 15 মিনিট সময় নেয়। আচ্ছা, তার মানে এই যে দূরত্ব, এদের মধ্যে যে গ্যাপটা, সেইটা কত আমাকে বের করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছি আমি যতটা এক্সট্রা মানে দৌড়াবে, মানে কার যতটা এক্সট্রা যাবে, হ্যাঁ, সেইটা গুণ সময় করে দিলেই মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে। আচ্ছা, তুমি দেখতেই পাচ্ছ এখানে এর বেগ কত, 75 গাড়ির বেগ, আর বাসের বেগ কত, 40। তাহলে
প্রত্যেক ঘন্টায় এক্সট্রা কত যাচ্ছে, এক্সট্রা যাচ্ছে 75 মাইনাস 40 অর্থাৎ 25 কিলোমিটার, তাই তো, সরি 35 কিলোমিটার, 35 কিলোমিটার 35 কিলোমিটার প্রত্যেক ঘন্টায় মানে এক্সট্রা যাচ্ছে। আচ্ছা 1 ঘন্টা মানে কত তোমরা সবাই জানো, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কিন্তু এক্সট্রা যাচ্ছে 35 কিলোমিটার। কিন্তু আমি বলছি যে 15 মিনিটেই তো ধরে ফেলেছে, তাহলে এখানে আমার 60 করলে হবে না, এখানে আমাকে কত করতে হবে, এখানে আমাকে 15 বানাতে হবে। আচ্ছা 15 বানাতে গেলে 60কে 4 দিয়ে ভাগ করতে হয় না, 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমার বলবো 15 মিনিটে কতটুকু এক্সট্রা যাবে দেখে নিই, কার 35/4, এখানেও 4 ভাগ করব, তাহলে 4 8 32 আর হলো 3/4 মানে আমরা জানি 0.75, তাহলে 8.75 কিলোমিটার এক্সট্রা যাবে 15 মিনিটে। আর এক্সট্রা যাবে মানেই কি, ওদের মধ্যে গ্যাপ নিশ্চয়ই 8.75 কিলোমিটারেরই গ্যাপ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যেটা বললাম, আমাদের অফলাইন ব্যাচে যদি যুক্ত হতে চাও তাহলে 9734419357 এই নম্বরে কল করে অফলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কেননা সিট এবছর একটাই ব্যাচ খোলা হয়েছে এবং সিট কিন্তু প্রায় শেষের পথে, 1 সপ্তাহ হয়েছে ব্যাচ খোলা হয়েছে কিন্তু সিট প্রায় শেষ বলতে গেলে, ঠিক আছে। আর যেটা বললাম, যারা মানে আমাদের অফলাইন ব্যাচে জায়গা পাচ্ছ না তাদের জন্য একটা খুবই বিগ সারপ্রাইজ আসতে চলেছে, যেটা হলো আমাদের কিন্তু অ্যাপ জিএস একাডেমির নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে, যেখানে তোমরা প্রত্যেকেই কিন্তু সুচারুভাবে প্রত্যেকটা সিলেবাস কিন্তু কভার করতে পারবে। এবং এখানে শুধুমাত্র 1-2 কোর্স থাকবে না, অনেক কটা কোর্স থাকবে। যেমন আমি বলেই রাখি, যারা কিনা আগামীতে কেপি অ্যান্ড ডাব্লিউবিপি এর সাথে সাথে ক্লার্কশিপেরও এক্সাম দিতে চাও, তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ হবে। এরপরে সেন্ট্রালের জন্য কি কি ব্যাচ লঞ্চ হবে আমি বলেই দিচ্ছি। সেন্ট্রাল এক্সামের জন্য প্রথমে রেলওয়ে স্পেশাল সায়েন্স, রেল স্পেশাল সায়েন্স, শুধুমাত্র সায়েন্স স্পেশাল একটা ব্যাচ চালু হবে। এবং তার পরবর্তীকালে কিছুদিন পরেই তোমাদের একটা ম্যাথের ফুল ফাউন্ডেশন ব্যাচ, যেটা সিজিএল লেভেল কভার করবে, ফুল ফাউন্ডেশন ব্যাচ যেটা সিজিএল লেভেল কভার করবে। এবং তুমি দেখতেই পারবে এখানে ম্যাথের মানে কি বলবো, একটা মানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত কিন্তু কভার করা হবে, যেখানে ম্যাথের কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর, জানোই তো তোমরা সিজিএল মানে বেস্ট লেভেল যেটাকে বলা হয়, এবং সেই কোয়ালিটি প্লাস সাথে সাথে সবচেয়ে সহজ সমাধান, ঠিক আছে, এটাই কিন্তু প্রোভাইড করা হবে। তো সকলকেই ধন্যবাদ।